সুপ্রিয় দর্শক, শুভ সকাল। সুস্থ থাকাই যখন মূল বিষয়, তখন সুস্থ থাকার জন্য তো অবশ্যই সচেতনতাটাও রাখতে হবে। আর সেই জন্য প্রত্যেক ফ্রাইডেতে আমরা এই সময়টাতে চলে আসি। আপনারা দেখেন একুশে টিভির পর্দায় আমাদের স্বাস্থ্য বিষয়ক আয়োজন এনাম ক্যান্সার হাসপাতাল নিবেদিত হেলথ টক। আর কথা বলি বিভিন্ন বিষয় নিয়ে, তেমনি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আর আজকের বিষয়টি হলো ক্যান্সার রোগ এবং এর আধুনিক চিকিৎসা ব্যবস্থা। আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আর স্বাগত জানাচ্ছি আজকের দুইজন অতিথিকে। চলুন পরিচয় করিয়ে দিই কে আছেন আজকে আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে যুক্ত আছেন প্রফেসর ডাক্তার শেখ গোলাম মোস্তফা, যিনি একজন স্বনামধন্য ক্যান্সার রোগ বিশেষজ্ঞ এবং বিভাগীয় প্রধান হিসেবে বর্তমানে রয়েছেন এনাম ক্যান্সার হাসপাতালে। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে আপনাদের সকলকে পরিচয় করিয়ে দিতে চাই ভারতের স্বনামধন্য একজন ক্যান্সার রোগ বিশেষজ্ঞ, যিনি বর্তমানে বাংলাদেশে আছেন এবং এনাম ক্যান্সার হাসপাতালে প্র্যাকটিস করছেন। আমাদের সঙ্গে যুক্ত আছেন ডাক্তার সাভন কুমার চিন্নিকাটি। ডক্টর, ওয়েলকাম টু আওয়ার শো। নমস্তে। সুপ্রিয় দর্শক, ক্যান্সার রোগ সম্পর্কে আসলে আমাদের মধ্যে আতঙ্কের কোনো শেষ নেই, কিন্তু আতঙ্কিত হলে তো চলবে না, চলবে সচেতনতা। আর সেই জন্য আসুন জেনে নিই বাংলাদেশের প্রেক্ষাপটে কোন কোন ক্যান্সার রোগগুলো সাধারণত বেশি হয়ে থাকে। আমি ডক্টর শেখ গোলাম মোস্তফা আপনার কাছে প্রশ্নটি রাখতে চাইবো, যদি একটু উত্তরটি দিতেন। যে ক্যান্সার রোগ কি কি ধরনের আমাদের দেশে বেশি সাধারণত হয়ে থাকে? ধন্যবাদ। আসলে সব ধরনের ক্যান্সারই হয়, আর ক্যান্সার হওয়ার কোনো স্থান ভেদ নেই। মাথার তালু থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত যে কোনো জায়গায় ক্যান্সার হতে পারে। তো আমাদের দেশে যে ক্যান্সারগুলো সবচেয়ে বেশি হয় পুরুষদের মধ্যে, সেটা হচ্ছে ফুসফুসের ক্যান্সার, মুখগহ্বরের ক্যান্সার, খাদ্য নালীর ক্যান্সার, খাদ্য নালীর মধ্যে কোলন এবং রেকটামের ক্যান্সার, লিম্ফোমা, নন হজকিন লিম্ফোমা এবং হজকিন লিম্ফোমা। এটা অনেকেই এই নামের সাথে পরিচিত না, কিন্তু এগুলার প্রবণতাও কিন্তু অনেক বেশি। আপনার একটু ঘাড়ে বা বগলে বা যে কোনো জায়গায় গ্ল্যান্ডের মতো হয়ে যায়, গোলালুর মতো হয়, তখন এটাকে সন্দেহ হয় যে অনেক সময় ইনফেকশনের কারণে হয়, কিন্তু ক্যান্সার ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা ক্যান্সার হতে পারে। আমাদের দেশে কিন্তু লিভার ক্যান্সারের প্রবণতাও কম নয়। লিভার এবং প্যানক্রিয়াস এবং বাইল ডাক্ট, যেটাকে বলে কোলনজিওকার্সিনোমা, এবং স্টোমাকের ক্যান্সারও অনেক হচ্ছে আমাদের দেশে এখন। আর মহিলাদের মধ্যে বেশি হচ্ছে ব্রেস্ট ক্যান্সার, স্তন ক্যান্সার, আর জরায়ু মুখের ক্যান্সারও কিন্তু খুব কম নয়। এটা অনেক বেশি ছিল আগে, এখন একটু সোশিও ইকোনমিক কন্ডিশন ডেভেলপ করার কারণে, মানুষ শিক্ষিত হওয়ার কারণে, মানুষ বেশি জানার কারণে এটা প্রিভেনশনটা একটু বেশি আসছে। কারণ জরায়ু মুখের ক্যান্সার প্রিভেনশন করার অনেক সুযোগ রয়ে গেছে আমাদের। সেটা যদি আমরা কারণগুলো পরে আলোচনা করি, জেনে নিতে পারি, সেগুলো থেকে অ্যাভয়েড করতে পারলে আমাদের এই জরায়ু মুখের ক্যান্সারগুলো অনেকটা কমে আসতে পারে। এছাড়া আমাদের স্কিনের ক্যান্সার, চামড়ার ক্যান্সার, স্কিনের ক্যান্সারও কিন্তু কম নয় একেবারে। মুখে, পায়ে, শরীরের যে কোনো জায়গায় স্কিন ক্যান্সার হয়। মেলানোমা দিয়ে একটা স্কিন ক্যান্সার হয়, সেটা বাদেও আমাদের অন্য স্কিন ক্যান্সারও অনেক হয়ে থাকে। কিন্তু আজকাল এই আর্সেনিকের কারণেও কিন্তু স্কিন ক্যান্সার হচ্ছে, স্কোয়ামাস সেল কার্সিনোমা হচ্ছে। তো আমাদের আর মহিলাদের মধ্যে যেমন আপনার ওভারি, ডিম্বাশয়, আমরা এটাকে অনেকে বুঝি না, অনেকে জরায়ু ক্যান্সার বলে থাকে। ডিম্বাশয়ের যে ক্যান্সার, ওভারি ক্যান্সার, এটা প্রবণতাও কিন্তু অনেক বেশি আমাদের দেশে। জি, সুপ্রিয় দর্শক, আমাদের আয়োজনটি সরাসরি লাইভে যাচ্ছে। আমাদের সাথে কানেক্টেড হতে চাইলে স্ক্রলে দেখানো নাম্বারে ফোন করতে পারেন। আমি এই পর্যায়ে ডক্টর চিন্নিকাটির কাছ থেকে জেনে নিব, আসুন শুনে নেই যে সার্ভাইকাল ক্যান্সার বা জরায়ুর মুখে ক্যান্সার, মহিলাদের যে একটি অন্যতম ক্যান্সার, সেই ক্যান্সারটা আসলে কেন হয়ে থাকে এবং সেখান থেকে আমরা কিভাবে প্রিভেন্টেড থাকতে পারি। ডক্টর, উড ইউ লাইক টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট আই আস্ক, দ্যাট হোয়াট আর দ্য কমন কজ অফ সার্ভাইকাল ক্যান্সার ফর women and how can we be prevented? The most common cause is unhygienic practice and unhygiene of the like overall lifestyle, and multiple sex partners. Basically, it is males. If they have multiple sex partners, males are the like carriers actually. So that's why if they have multiple sex partners, so then that is another reason. It is not most of the time females; it is the males who are transmit the virus. Okay, and other thing is. Like vaccination, they have to get it done. So now that is one of the reason. If you don't get vaccinated, you will get cervical cancer. It's something like that. So you should get an vaccination, basically from HPV vaccination.
So there might be multiple causes. It is called emerging and re-emerging disease. As the lifestyle changes, it also the occurrence of the disease also changes in the community. So that we call it as like might be if it is HIV is more. If any reasons for decreased immunity is also one of the reason for cervical cancers. So say hepatitis, okay, if it is HIV is common, so that also if tuberculosis is common, so it can happen because it decrease the immunity. So reasons, whatever may be the reason, if it decrease the immunity, so your chance of getting cancers is more. So as we mentioned earlier in our earlier shows, that you said that there are some cancer can be prevented with a single vaccine. Yeah. So what are the other cancer we can get? No, basically there are two vaccines, two cancers which are completely like completely preventable. One is HPV vaccination. This is if anybody takes an HPV vaccination with an advanced there is something called serotypes. Like corona, we have serotypes, okay, multiple serotypes. So if there's the new technology is coming, nanovalent vaccine, HPV nanovalent. So it prevents not only cervical cancer, it prevents head and neck cancer, it prevents anal cancer, and it prevents the skin cancers also. So it is an all-in-one vaccine, and other is HPV vaccination. So if you take HPV, it is 100% preventable. If the hepatitis is coming, like HCC is coming because of hepatitis virus. So that is one of the reason. So avoid unnecessary blood transfusions also. So these are the two vaccines, and other newer vaccines coming up is one is there is something called oncolytic viruses. Okay, oncolytic viruses which are modified to kill the cancer. No, it is modified to kill the cancer cells. Okay. So it is for brain and also for breast. So others are in an advanced stage. So sophisticated vaccines are coming up. So another thing, যেহেতু ভ্যাকসিনের প্রসঙ্গ আসলো, আমাদের গতদিন থেকে আপনারা শুনছেন যে ভ্যাকসিনটা আসলে করোনার ভ্যাকসিন সাকসেসফুলি সাফল্যের সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে এটা সফল কাম হচ্ছে এবং হতে চলেছে, এটা একটা খুবই আশার কথা। And I want to tell one more thing. See, because of advanced in the human genome technology, there is something called next generation sequencing and also gene editing. So now the technology is very advanced, could be advanced. technique से मतलब you can prevent a complete cancer, like say breast cancer, if it is running in families, you can edit that gene. It's a very simple technique actually. This year's Nobel Prize has come for gene editing. So you can edit the gene which is responsible for any cancer. So if you know advanced that, if you know the cancer which is running in family and we know that the child is getting, we can edit that complete gene. So that is the technology. And also we have a technology for diagnosis also. Now no need to do biopsies. You get just a it is called liquid biopsy, and there is something called a urine liquid biopsy. These are newer advanced technology আসছে আরো। আমরা একটা ব্রেক থেকে ফিরে এসে বাকি আলোচনায় যাব। সুপ্রিয় দর্শক, নিচ্ছি একটি বিরতি, ফিরে আসবো অল্প সময়ের মধ্যে, সঙ্গে পাবো আশা করছি। ফিরে এলাম বিরতির পরে। আপনারা আছেন এনাম ক্যান্সার হাসপাতাল হেলথ টকে। কথা বলছিলাম ক্যান্সার রোগ এবং এর চিকিৎসা ব্যবস্থা নিয়ে। বিরতিতে যাবার আগে আমরা জেনে নিয়েছিলাম যে কি কি ধরনের ক্যান্সার ভ্যাকসিনেশনের মাধ্যমে প্রিভেন্ট করা সম্ভব। আমরা এই পর্যায়ে একটু ডক্টর শেখ গোলাম মোস্তফা ওনার কাছ থেকে জেনে নিব যে সার্ভাইকাল ক্যান্সার সম্পর্কে আরও ডিটেলস আমরা কিভাবে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারি। এবং একটা জিনিস বলে দিতে চাই যে জানুয়ারি মাসটা কিন্তু আমাদের সার্ভাইকাল ক্যান্সার অ্যাওয়ারনেস একটা মান্থ যাচ্ছে, দ্যাট ইজ জরায়ুর মুখে ক্যান্সার সম্পর্কে আমরা একটু জেনে নেই স্যারের কাছ থেকে। স্যার যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। আসলে জানুয়ারি মাসটা হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ। গতকাল আমরা এনাম মেডিকেল কলেজে এ নিয়ে প্রসেশন করেছি, করেছি অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্যে। তো অ্যাকচুয়ালি জরায়ুমুখের ক্যান্সারটা আমাদের দেশে, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে ইন্ডো পাক সাবকন্টিনেন্টে যে ইয়াং এজে যে মেয়েদের বিবাহ হয়, অল্প বয়সে বিবাহ এবং সেক্সুয়াল প্র্যাকটিস শুরু হলে এটা কিন্তু ওই ইমম্যাচিউর সার্ভিক্সের যে এপিথেলিয়ামের উপর ইফেক্ট পড়ার ফলে এবং মাল্টিপল চাইল্ড বার্থ
অনেক বাচ্চা, অনেক শিশু, অনেক জন্ম দেয় আমাদের দেশের মায়েরা, মহিলারা। এটা অভ্যাস ছিল, যদিও আজকাল কমে আসছে। এই জন্য আমাদের জরায়ুমুখের ক্যান্সারের প্রবণতাও কিন্তু কমে আসছে। তো এই সব প্রবণতার কারণে এবং আনহাইজেনিক কন্ডিশনের ফলে যেসব ভাইরাস ইনফেকশন হয়, এসব কারণেই কিন্তু জরায়ুমুখের ক্যান্সার বেশি হচ্ছে, আমাদের দেশে বেশি হচ্ছিল। এখন কিছুটা কমে এসছে, যদিও আরও অ্যাওয়ারনেস যদি আমরা করতে পারি, আরও অ্যাওয়ার করতে পারি যে শিশু বিবাহ যদি আমরা বন্ধ করতে পারি, অপ্রাপ্ত বয়সের বিবাহ, তাহলে অনেক কমে যাবে। এবং শিশু সন্তান জন্মদানও যদি কমে যায়, সেটাও অনেকটা প্রিভেন্ট করবে। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমাদের ভাইরাসটাকে প্রিভেন্ট করা, যেটা 90% ডাই, যেটা অলরেডি আমরা আলোচনায় এনেছিলাম যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের এগেইনস্টে যে আমাদের ভ্যাকসিনেশনটা আছে। সো এই যে ভ্যাকসিন বা টিকাটা, এটা কত বছর বয়সে সাধারণত নিয়ে নেওয়াটা বেটার হবে? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের দেশে 9 থেকে 13 বছরের মধ্যে। আচ্ছা, 9 থেকে 13 বছরের মধ্যে 3টা টিকা নিতে হয়। গার্ডিসেল একটা টিকা আছে, আর 2টো টিকা বর্তমানে মার্কেটে আছে আমাদের দেশে। এবং এটা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় সহ আরও বিভিন্ন জায়গায় এটা দেওয়া হচ্ছে। এটা যদি সময় মতো নিয়ে নেওয়া হয়, তাহলে 90% ক্ষেত্রে এই ক্যান্সারটা প্রিভেন্ট করা সম্ভব। যারা এখনো নেননি কিন্তু রিপ্রোডাক্টিভ এজে আছে, ধরেন 30 ঊর্ধ্ব, সে সকল মহিলারা কি নিতে পারবেন কিনা এই ভ্যাকসিনটা? হ্যাঁ, যারা অলরেডি বিবাহ হয়েছে বা সেক্সুয়াল লাইফে গিয়েছেন, তাদের টেস্ট করে নিতে হবে যে অলরেডি তাদের বডিতে অ্যান্টিবডি তৈরি হয়েছে কিনা। যদি না হয়ে থাকে তাহলে তারাও নিতে পারবে, তারাও নিয়ে নিতে পারবে। আরেকটা ছোট জিনিস জেনে নিব আপনার কাছে, যে স্ক্রিনিং এর ব্যবস্থা করা বা একটা ফলো আপে রাখা, ফ্যামিলি হিস্ট্রিতে আছে বা বংশগতভাবে এটার ধারা আছে বা এই পার্সনটা রিস্ক ফ্যাক্টরের মধ্যে পড়ছেন, উনি কি আপনার স্ক্রিনিং যদি করতে হয় তাহলে কতদিন, কত বছরে কতবার ওনার স্ক্রিনিং করা উচিত যে কোনো মেয়ের, এটা যদি একটু বলতেন। আমরা সাধারণত বলি যে বিবাহর 3 বছর পর থেকে তার স্ক্রিনিং এ যাওয়া দরকার। এবং স্ক্রিনিং এর 2টো সিস্টেম আছে, একটা ভায়ার টেস্ট আছে, একটা প্যাপ টেস্ট আছে। এই 2টো টেস্টই কিন্তু সমস্ত মেডিকেল কলেজগুলোতেই আছে, বিশেষ করে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং আমাদের এনাম মেডিকেল কলেজ হাসপাতালেও এই টেস্টের সুবিধাটা কিন্তু আছে। সুবিধা এবং সাশ্রয়ী মূল্যে কিন্তু সবখানে করা হয়ে থাকে। জি স্যার, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমি I would like to go to Dr. Chinnikathi. Sir, I would like to ask you that in Enam Cancer Hospital, there are a lot of modern facilities for cancer treatment. So I want you to enhance this factor, like what are the treatment procedure and how you're making this thing very modernized. So আমাদের NMA we have very খুবই sophisticated machine আছে, medicines আছে. So and also we have one we follow normally the organ preservation. Okay, see in cancer treatment, organ preservation is very important because it involves the organ. Okay, because see we have to remove the tumor because of we have advanced technique and sophisticated technology, so we can treat only the tumor cells, whether it is medicine or with the machine. So we have very advanced treatment. And also another thing is we reduce the treatment. Previously used to run about 1.5 months treatment. We bring down to 3 weeks or 2 weeks based on the size of the tumor. Okay, and also we do like once the patient is there in any family, cancer patient is there, we make sure that each and every family members, if there is running in family or there is a common reason like say tobacco and all, we make people aware that it is because of tobacco and related, because we educate the whole family. We don't educate only patient. Along with the patient, we treat the family also, so that we'll control the complete cancer in a whole family and whole community. So that is our main aim, because see most of the patients go outside the Bangladesh treatment, but আমাদের খুবই ট্রিটমেন্ট দেশের ভিতরে আছে। সো এই জন্য মতলব I always recommend that cancer treatment needs the home treatment, means you have to দেশের ভিতরে থেকে আপনার ট্রিটমেন্ট নিতে হয়, দেশের বাইরে যে আপনার সমস্যা বেশি হবে। And also there are a lot of issues actually, not only financial, there is a logistical issues which hampers the treatment. So দেশের ভিতরে থেকে ট্রিটমেন্ট নিলে আপনার জন্য ভালো হবে। জি অবশ্যই, আমরা তো সেটাই প্রমোট করতে চাই। এবং আমরা যেটা দেখেছি এই প্যান্ডেমিক সিচুয়েশনটাতে অনেকেই দেশের বাইরে কিন্তু ট্রিটমেন্ট নিতে যেতে পারেনি অন্যান্য রোগের ক্ষেত্রে, এখানে বাংলাদেশে তখন নিতে বাধ্য হয়েছেন অনেকে এবং খুব ভালোভাবে কিন্তু সেই ট্রিটমেন্ট বা চিকিৎসাটা নিয়েছেন। তো বাংলাদেশে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা আপনার থেরাপিউটিক ক্লাসে কিন্তু ভালো ভালো ট্রিটমেন্ট
প্যাটার্ন রয়েছে, কিন্তু আমার মনে হয় আমাদের বাহার থেকে বেশি ভালো ট্রিটমেন্ট আছে এবং এখানকার ডাক্তাররা যথেষ্ট কোঅপারেটিভ, ভালোভাবে ট্রিটমেন্ট চলে। জি প্লিজ একটু প্লিজ অ্যাড করুন। যোগ করতে চাচ্ছি যে ক্যান্সারের চিকিৎসাটা হচ্ছে লম্বা চিকিৎসা। জি, এটা এরকম না যে আমার কিডনিতে একটা স্টোন হয়েছে, আমি অপারেশন করে ফেলে দিলাম, শেষ হয়ে গেল, চিকিৎসাটা ওখানেই শেষ হয়ে গেল। কিন্তু ক্যান্সারের চিকিৎসাটা হচ্ছে লম্বা চিকিৎসা, 6 মাস 9 মাস চিকিৎসা এক অনবরত দিতে হয়, সেটা রেডিওথেরাপি হোক আর কেমোথেরাপি হোক দিতে হয়। কিন্তু এই বিদেশে যাওয়ার জন্যে যে সময়টা ব্যয় হয়, এই সময়টা কিন্তু ক্যান্সারটা বেড়ে যায়, স্টেজ আপ হয়ে যায়। যেখানে হয়তো ফার্স্ট স্টেজে ছিল সেটা সেকেন্ড স্টেজে চলে গেল। এই যে চলে গেল, এটা তার জন্য অত্যন্ত ক্ষতিকর হয়ে গেল। তার যে নিরাময় হওয়ার যে সুযোগটা ছিল, ওই সুযোগটা সে হারালো। সেই কারণে দেশে চিকিৎসা নিলে যতটা না তার নিরাময়যোগ্য হবে, বিদেশে যে চিকিৎসা করতে গেলে অনেক ক্ষেত্রে সেটা অনিরাময়যোগ্য হয়ে যায়, তারা নিরাময় করা সম্ভব হয় না। এটা আমরা আমাদের ব্যক্তিগত জীবনে অনেক দেখছি। অনেক রুগী এখানে একবার হয়তো একজন বিশেষজ্ঞকে দেখিয়েছেন, পরে চলে গেল বিদেশে গিয়ে পরের বার যেতে গিয়ে তার হয়তো 15 দিন 20 দিন বা 1 মাসও দেরি হয়ে যাচ্ছে। ওই সুযোগে কিন্তু ক্যান্সার সেলগুলো বেড়ে যাচ্ছে। ক্যান্সার সেল কিন্তু আপনার ওই যে জিওমেট্রিক হারে বাড়ে, এটা বসে থাকে না। আপনি বসে থাকলে ক্যান্সার কোষ কিন্তু বসে থাকে না, ক্যান্সার সেল বাড়তে থাকে। টাইমলি ট্রিটমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। জি প্লিজ ডক্টর। So cancer treatment is very complicated and also like it is খুবই জটিল, খুবই বহুমুখী এন্ড গতিশীল হবে। এই জন্য मतलब দেশের বাইরে আপনার ট্রিটমেন্ট নিতে চাই সমস্যা হবে। সো এই জন্য मतलब it is better to take within your country because it will be finished very fast. Okay, otherwise your cancer samay time is very important. Okay, it is not about money. Time is very important. If it goes from stage 1 to stage 2, you will spend a lot of money over the treatment alone. Yeah, so it is always better to take near to your house. Okay, so it is better. জি অবশ্যই দেশের ভিতরে ভালো ট্রিটমেন্ট আছে, বিষয় আমরা জানবো। একটা বিরতি থেকে ফিরে আসি, তারপরে জানছি। সুপ্রিয় দর্শক, দিচ্ছি একটি বিরতি, ফিরে আসবো অল্প সময়ের মধ্যে, আমাদের সঙ্গে থাকুন। আরও একবার স্বাগত জানাচ্ছি বিরতি থেকে ফিরে এসে। এবার এই পর্যায়ে আমরা একটু জেনে নিতে চাইবো যে এই যে বলছিলাম যে দেশের ভিতর অনেক চিকিৎসা আছে, পরেও মানুষ বাইরে চলে যেতে চায়। তো স্যার এরকমটি বলতে চাচ্ছিলেন, তার আগে আমরা বিরতিতে চলে গিয়েছিলাম। তো গোলাম স্যার, আপনি অ্যাড করতে চাচ্ছিলেন যে কেন মানুষ দেশ থেকে বারবার বাইরে চলে যাচ্ছে, এবং এটার ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, আপনি যেটা বললেন যে সময়টা খুবই ইম্পর্টেন্ট, প্রতিটা মুহূর্ত ক্যান্সার রোগীর ক্ষেত্রে এত ইম্পর্টেন্ট যে ওই সময়টা নষ্ট করা মানেই হচ্ছে গিয়ে আমরা আরও এক ধাপ ক্যান্সারটাকে আরও কমপ্লিকেটেড করে ফেলছি। আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি যে আমি চাচ্ছি আমি একটা স্রোতের প্রতিকূলে, নদীতে স্রোতের প্রতিকূলে আমি একটা গঞ্জে যেতে চাচ্ছি নৌকা চালায়, কিন্তু আর স্রোত হচ্ছে ক্যান্সার, সে চাচ্ছে আমাকে পেছনের দিকে নিয়ে যেতে। কিন্তু আমি যদি ওর চেয়ে বেশি শক্তি নিয়ে এবং অনবরত যদি নৌকা না চালাই, তাহলে আমি তো গঞ্জে পৌঁছতে পারবো না। আমি যদি একটু ঢিল দেই, একটু দেরি করি বা একটু ঘুমিয়ে পড়ি বা একটু রেস্ট নিতে যাই, আমাকে কিন্তু পেছনের দিকে নিয়ে চলে যাবে কিনা, স্রোতে পেছনের দিকে নিয়ে যাবে। তো ক্যান্সারের চিকিৎসা একদম সেম। আমি যদি পেশেন্ট যদি ঢিল দেয়, অথবা যদি ওষুধ কম প্রয়োগ করা হয়, অথবা যদি দেরি করা হয়, তাহলে ক্যান্সার কোষ কিন্তু অনেক বেড়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু নিরাময় করা সম্ভব হয় না। অতএব অনবরত এবং প্রপার ডোজে চিকিৎসাটা রেগুলার করতে হবে। আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছে, একটু দেখে নি কে আছে সাথে। দর্শক, আপনার নাম বলে বয়স বলে প্রশ্নটি করুন। তাড়াতাড়ি বলতে হবে। জি দর্শক, আপনাকে শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন নাম এবং বয়সটি বলে। আমার মনে হয় ওনার লাইনটা বিচ্যুত হয়ে গেছে, উনি আবার ফোনে ট্রাই করুক। বাই দিস টাইম আমি একটু ডক্টর চিনিকাঠি আপনার কাছ থেকে জেনে নিব দ্যাট ইউ সেড যে there are a lot of modern technology and therapeutic procedure in Enam Cancer Hospital.
So, do you do the complicated cancer treatment in your medical college? No, sabai cancer, sabai matlab jinishe cancer আমি treat করব because we have an very sophisticated medicine and sophisticated medicines also, and also we use different techniques and technologies and also different strategies because each cancer is different, each patient is different. So we give a very precision treatment and also individualized treatment. See, now we know that each cancer has a signature. Like what we have a signature, like we have a thumbprint. Everybody has a thumbprint different. So like that, because of the advance in technology, we have a signature of each cancer is different. So the moment they come, we can diagnose it. See, I will tell you in Enam, Enam, we diagnose within 24 hours. With biopsy we can give a treatment, and within 48 hours we can start a complete treatment. See, we believe that giving early treatment gives the better results. So ye jonno ami matlab we start treatment very early and we diagnose very early, and also we give one খুবই advanced technology treatment আমাদের নিতে পারবো। জি, অ্যাডভান্স টেকনিকটা নিতে গেলে আমাদের জানতে হবে আসলে যে বাংলাদেশেও যে অনেক ভালো সাফল্যতার সাথে চিকিৎসা প্রসিডিওরগুলো চলছে। তো স্যার, একদম শেষ সময়টাতে আপনার কাছে একটু জেনে নিতে চাইবো, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন, খুব অল্প সময়। আমি বলবো যে সূচনায় পড়লে ধরা ক্যান্সার রোগ যায় যে সারা, এটা একটা খুব পরিধানযোগ্য বক্তব্য। যত আর্লি ধরা যাবে তত এর চিকিৎসাটা সহজ হবে এবং নিরাময়যোগ্য হবে। অতএব ক্যান্সার হওয়ার সূচনায় যেসব সিমটমগুলো হয় এগুলো সম্বন্ধে সচেতন থাকতে হবে। আর জনগণকে আমাদের যে মেইন কারণ ধূমপান, তামাক সেবন, এটা থেকে বিরত থাকতে হবে। তামাক সেবন এবং ধূমপানে কিন্তু অনেক ক্যান্সার হয়, ফুসফুসের ক্যান্সার সহ, গলনালীর ক্যান্সার সহ, ল্যারিংস, ফ্যারিংস, স্টোমাক, কিডনি, ইভেন ইউরিনারি ব্লাডার, সার্ভিক্সের ক্যান্সারও হয়ে থাকে এই ধূমপানের কারণে। ধূমপান থেকে দূরে থাকতে হবে। খাদ্য অভ্যাসের পরিবর্তন করতে হবে। খাদ্য অভ্যাসে আপনার শাক সবজি এবং বেশি পরিমাণ কাঁচা ফল মূল এগুলো রাখতে হবে। প্রোটিন জাতীয় খাদ্য এবং পোড়ানো খাদ্য, যেগুলো বার্ন প্রোটিন অ্যান্ড বার্ন ফ্যাট, এগুলা অ্যাভয়েড করতে হবে। সুস্থ খাবার, সুষম খাদ্য খেতে হবে এবং মন উৎফুল্ল রাখতে হবে। মন যত উৎফুল্ল থাকবে তত তার ইমিউনিটি বডিতে বাড়বে। ইমিউনিটি ক্যান প্রোটেক্ট দ্য ক্যান্সার মেইনলি। অতএব সেডেন্টারি লাইফ না লিড করে এবং সবাইকে সময় মতো বিবাহ করা, সন্তান ধারণ করা, বুকের দুধ পান করা। বুকের দুধ পান করানো কিন্তু ব্রেস্ট ক্যান্সার প্রিভেনশনের একটা উপায়, এটাও একটা উপায়। স্যার, আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আয়োজনটি আসলে এখানে শেষ করতে হবে, খুব অল্প সময় আমাদের হাতে আছে। আপনাকে ধন্যবাদ এবং দর্শকবৃন্দকে ধন্যবাদ। জি দর্শক, আমরা জানলাম জীবনযাত্রার মান উন্নয়ন এবং প্রপার সচেতনতা বৃদ্ধি কিন্তু ক্যান্সার রোগকে প্রিভেন্ট করতে পারে, প্রতিহত করতে পারে। শুধু ক্যান্সার রোগ নয়, যে কোনো রোগের ক্ষেত্রেই কিন্তু সচেতনতা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়াটা অত্যন্ত জরুরি। তাই আসুন আমরা ক্যান্সার রোগ সহ অন্যান্য রোগ প্রিভেনশনের জন্য আমাদের জীবনযাত্রা এবং সচেতনতা বৃদ্ধি করি। আজকের আয়োজন এখানেই শেষ করছি। পরবর্তী অনুষ্ঠানে অন্য কোনো বিষয় নিয়ে চলে আসবো। সে পর্যন্ত সকলে সুস্থতা কামনা করছি। ভালো থাকুন।